আপনি যখনই আপনি রিস্ক নিবেন ইউ উইল ডু বেটার। আপনার ওই রিস্ক টেকিং এর অ্যাপেটাইটটা থাকা উচিত। আমাদের 79-79 জেনারেল জিয়া, প্রেসিডেন্ট জিয়া যে রিস্ক নিয়েছিলেন এই তখন নুরুল কাদের ওনাদের সাথে করে, যে ব্যাক টু ব্যাক এলসি, তারপর ওইখানেও তখন যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন, তারপরে কি জন্য ব্যাক টু ব্যাক এলসি বা বন্ডেড হাউস প্রথমে, দ্যাট ক্রিয়েটেড বাংলাদেশের গার্মেন্ট সেক্টর, ঠিক না? ওইটাও তো এক ধরনের রিস্ক ছিল। আমার মনে আছে 2005-এ, আমি তখন জার্নালিস্ট, তখন 2005-এ যখন কোটাতে আমরা কোটা ফ্রি ওয়ার্ল্ডে ঢুকলাম, তার আগে আমাদের তৎকালীন যারা ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন, কি বাজে বাজে তাদের চিন্তা ভাবনা, বাজে বাজে তাদের আইডিয়া, যে এইটা আমরা যদি খুব ভালো মেজার না নেই, আমাদের ইয়ে না হয়, তাহলে এই আমরা যে কোটা ফ্রি ওয়ার্ল্ডে যে আমরা ঢুকছি, তার ফলে আমাদের মেয়েদের কি অবস্থা হবে, সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকবে রাতের বেলায়, এই ধরনের কথা ছিল। বাট আমরা তো ওইখান থেকে গ্র্যাজুয়ালি ইয়ে করেছি, আমরা ক্লাইম করেছি, তো ওইটা আমাদের আরোর জন্য ইট বিকেম এ বিগ ম্যাসিভ, আমাদের জন্য আসলে গ্রোথ অপরচুনিটি নিয়ে আছে। প্রথম মাসটা আমার মনে আছে যে প্রথম মাসটা 2005-এর প্রথম মাস সম্ভবত আমাদের নেগেটিভ গ্রোথ হয়েছিল, অ্যান্ড ইট লাইক এ মানে আমি এরকম আপ্রোর আমি দেখি নাই, যেই আমরা গেলাম। তারপরে দেখেন ওই বছরটা আমার মনে হয় যে আমাদের গ্রোথ 20% হয়েছিল। এই যে আপনি রিস্ক গুলো তো নিতে হয়, এখন রিস্ক যদি আমরা না নেই, আমরা কোথায় যে ঠেকবো? বারবার একই এসে আমি আমার যেগুলো ডেটা, যেগুলোকে আমি চেরি পিক করলে আমার লাভ হয়, সেই ডেটাগুলো সামনে রেখে আমি একটা ইকোনমিক কনক্লুশন ড্র করতে চাচ্ছি। ইট ডাজন্ট হেল্প এনিওয়ান, কাউকে হেল্প করে না এটা। আমরা ক্যাম্বোডিয়া রিস্ক নিয়েছিল, ক্যাম্বোডিয়া রিস্ক নেওয়ার কারণে ক্যাম্বোডিয়ার ওয়ার্কারদের বেতন এখন, গার্মেন্টস ওয়ার্কারদের বেতন, মিনিমাম বেতন $208। আমরা রিস্ক নেই নাই কনসিস্টেন্টলি। যখনই যখনই ওয়ার্কারদের কি জন্য মিনিমাম ওয়েজ বাড়ানোর সময় হয়েছে, তখন আমরা ম্যানুফ্যাকচারের কাছ থেকে চলে গেল আমাদের ইকোনমি, আমাদের পুরো ফ্যাক্টরিগুলো সম্বন্ধ হয়েছে। তখন এসে তখন আপনার ডিবেটটাই দাঁড়ায় যে আপনি কি ফ্যাক্টরি বাঁচাবেন না ওয়ার্কারের বেতন বাড়াবেন, এই ডিবেটে নিয়ে আসা হয়। দেখেন আমাদের এখন ফ্যাক্টরি ওয়ার্কারের বেতন কত? 12,500 টাকা, মানে হচ্ছে এক্স্যাক্টলি $100। আমরা সেই 2018 সালে যখন আমরা ওয়ার্কারের বেতন 8,000 টাকা করা হয়েছিল, তখনও ওই 8,000 ওয়াজ অলমোস্ট লাইক $100। একই তো। এই রিস্ক গুলো তো সত্যিকার অর্থে একটা গভর্নমেন্ট বা একটা প্রাইভেট সেক্টর সবাই মিলে এটা নিতে হয়। বারবার আমাদেরকে কেন চাপিয়ে দেওয়া হবে যে এই তুমি এটা না নিলে, তুমি কমপ্লায়েন্স না করলে? ওয়েস্টার্ন আমাদেরকে চাপিয়ে দিচ্ছে বলে আমাদের কিছু কিছু বেশিরভাগ কাজগুলো হচ্ছে। আপনার সেই টম হার্কিন মিড 1990s-এ উনি একটা বিল উঠালেন আমেরিকান সিনেটে, সিনেটর টম হার্কিন, যে বাংলাদেশ চাইল্ড লেবার। দেখেন কত দ্রুত আমাদের যারা গার্মেন্ট ম্যান হয়, তখন তো আমাদের দুর্বল গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, তারা কিন্তু চাইল্ড লেবার একদম এ টু জেড, একটা ফ্যাক্টরিতে চাইল্ড লেবার রাখে নাই, যত দ্রুত তারা কাজ করেছেন। জিনিসটা কি আসলো, তো একজন আমেরিকান পাওয়ারফুল একটা সিনেটরের একটা, আমি সোজা বাংলা বলা যায় ঝাড়িতে। এগুলো তো ভালো না, এই জিনিসগুলো তো ভালো। আপনি যদি বাংলাদেশের পুরো গার্মেন্ট সেক্টর বা আমাদের ইকোনমির হিস্ট্রি গুলো দেখেন, কি রিফর্ম গুলোই হয়েছে, আমরা ওয়েস্টার্ন পাওয়ারদের আমরা এক ধরনের প্রেসারে পড়ে আমরা এই কাজগুলো করছি। এখন আসছে কমপ্লায়েন্সের কথা, গ্রিন ট্রানজিশনের কথা আসছে। আমরা তো এই কাজগুলো তো করতে পারি, ওয়াই নট, লেটস ডু ইট। এই জায়গাগুলো সত্যিকার অর্থে মানে রিস্ক টেকিংটা শুধুমাত্র গভর্নমেন্ট করবে না, রিস্ক টেকিং প্রাইভেট সেক্টর থেকেও আসতে হবে। আদারওয়াইজ তো আপনি রিস্ক টেকিং না হলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে না। আমি যা ইকোনমিক বই যাটা পড়ছি, যেটা দিয়ে আমার এই জায়গাগুলো, এবং এই ক্ষেত্রে সত্যিকার অর্থে আপনি জার্নালিস্টদের দায়িত্ব হচ্ছে নির্মোহভাবে ডেটাগুলো দেখা। একজন এসে বলে গেলেন উনি থিঙ্ক ট্যাঙ্কের একজন প্রধান, তাকে যে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না সেটা তো না। চ্যালেঞ্জ করার হাজারটা ওয়ে আছে, তাকে চ্যালেঞ্জ করেন। যে জার্নি আমরা করছি সে একই জার্নি ভিয়েতনাম করেছে, সে একই জার্নি ক্যাম্বোডিয়া করছে। ওরা এখন ওদের এখানে ফাইট হচ্ছে যে $232 দিতে হবে।
গার্মেন্টসের ইয়ের ওয়ার্কারের বেতন, এবং এটা হবে। এবং ওদের যেটা ইন এডিশন ওরা ট্রাভেল এক্সপেন্সটা তো আমাদের 12,500 টাকার মধ্যে দেয়। ওদের দুপুরের খাবার এক্সট্রা, যখন রাতে যদি ওদেরকে রাখে এক্সট্রা লেবার, যে তার খাবার, ট্রাভেল এক্সপেন্স, এগুলো এই $208 বাইরে। ওরা তো পারছে। আমাদের জার্নি আর ওদের জার্নি দেখেন, আমাদের একদম সিমিলার। ওদের ইকোনমি আর আমাদের, ওরা খুব হেভিলি রিলাই অন গার্মেন্ট সেক্টর, আমরাও হেভিলি রিলাই অন গার্মেন্ট সেক্টর। আর একটা জিনিস হচ্ছে যে আমরা শুধু আমাদের এক্সপোর্টে ডাইভার্সিটি নাই, একটা প্রোডাক্ট, সো হোয়াট? গার্মেন্টস এর মধ্যেই তো হাজারটা ডাইভার্সিটি আছে। পুরো পৃথিবীর যত সারা জীবন যত দিন থাকবে, যত যুগ যুগ মহাযুগ থাকবে, ততদিন গার্মেন্টস মানুষ করবে। একটাতেই বেটার হই না, একটাতেই পৃথিবীর চ্যাম্পিয়ন হই না কেন? এটা 500, 600, 700 বিলিয়ন ডলারের মার্কেট, ওয়াই নট? এবং এখানে যে আমি বেটার ওয়েজ দিয়ে সাস্টেন করতে পারবো না, তাও তো না। এগুলো মানে আমার কথা হচ্ছে যে অনেকেই এই জিনিসগুলো, আমি একটা কনক্লুশন ড্র করব, এটাকে ড্র করার জন্য আমরা চেরি পিকিং করছি স্ট্যাটিস্টিক্স গুলো, ডেটা গুলো, বেঞ্চমার্ক গুলো দিয়ে আমি কনক্লুশন, বাট ওইটার কাউন্টার ডেটা তো আরো বেশি ব্রিলিয়ান্ট হতে পারে। কাউন্টার ডেটা আরো বেশি অন্য সাইডে কনক্লুশন ড্র করতে পারে, এবং আমাদের হিস্ট্রি আপনি বলে এই জায়গাগুলো। আমি আমার এই বিষয়টা, আমার এই জিনিসগুলো আমি যা পড়ালেখা করছি, বা আমি এই গার্মেন্ট সেক্টর, আমার মনে হয় আমি 2002 থেকে 2024 আমার চাকরি ছাড়া পর্যন্ত এপির আমি ইন্টেন্সিভলি গার্মেন্ট সেক্টর কভার করেছি। যেটা আমি বুঝেছি সেইটার উপরে, হ্যাঁ, সত্যিকার অর্থে এটা খারাপ লাগে তো। অ্যাকর্ড অ্যান্ড এলায়েন্স এসে আমাদের গার্মেন্ট সেক্টরের এই সেফটিটা ফিক্স করেছে। আপনি দেখেন অ্যাকর্ড অ্যালায়েন্স নেওয়ার পরে কয়টা বড় দুর্ঘটনা হয়েছে, অথচ আমাদের সামনে ফ্যাক্টরিতে তালা মারা অবস্থায় গার্মেন্টস এর মেয়েরা মারা গেছে, আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। এর আগে আমরা অনেক থিঙ্ক ট্যাঙ্করা অনেক কথা বলেছেন, ইউনিয়নরা অনেক কথা বলেছেন, স্টিল আমাদের ওই কাজগুলো কিন্তু হয় নাই। যখন এসে ওয়েস্টার্ন ব্র্যান্ডস গুলো এসে অ্যাকর্ড তৈরি করলো, অ্যালায়েন্স তৈরি করলো, এবং ওরাও তো প্রেসারে ছিল, ওরা ছিল ওয়েস্টার্ন কনজিউমারের প্রেসারে। ওয়েস্টার্ন কনজিউমারের প্রেসারে আমরা এখানে আমাদের এই ফ্যাক্টরিগুলোকে আমরা ফিক্স করতে বাধ্য হয়েছি। কে চায় নিজের থেকে মানে তার $200 মিলিয়ন ফ্যাক্টরিকে সে আরো অ্যানাদার $20 মিলিয়ন স্পেন্ড করে ওইটাকে আরো আপগ্রেড করতে, সেফটি আপগ্রেড করতে? কেউ তো চায় না। আপনি আনলেস আপনি প্রেশারটা যদি না পড়ে। সেই জন্যই আমি বলছি যে রিস্কটা খুবই ইম্পর্টেন্ট। আপনি রিস্ক নিতে হবে কিছু। আর এখানে তো আমাদের ডক্টর আনিসুজ্জামান চৌধুরী যা বলেন, এখানে তো স্পষ্ট দিবালোকের মতো যে এখানে খুব যে ম্যাসিভ কোন রিস্ক আছে আমরা তো দেখছি না। বিজিএমইর উচিত নিজস্ব রিসার্চ একটা ভালো একটা বডি করা, গ্লোবাল মার্কেটগুলোকে অবজার্ভ করা, এই জিনিসগুলোকে, এই যে ডিবেটটা হচ্ছে সেটা আপনি নিজে এসে না বলে, আপনার যদি বিজিএমইর যে একটা খুব স্ট্রং একটা রিসার্চ আর্ম যদি থাকতো, সে একটা কম্পিলিং কেস একটা হাজির করতে পারতো। সেটা নাই। আমি তাইওয়ানে এটা দেখেছি, ফ্যান্টাস্টিক ওদের রিসার্চ। ওরা ওদের ওয়েস্ট গ্রোথ হচ্ছে, ওরা নতুন ম্যানমেড ফাইবারে যাচ্ছে, ম্যানমেড ফাইবারে গেলে খুব ওদের গার্মেন্টস ফ্যাক্টরি গুলোকে কিভাবে বাঁচানো যায় ওদের ইয়েতে, সেই জায়গায় ওরা যে কাজগুলো, তাইওয়ান টেক্সটাইল ইয়েতে ওদের যে ব্রিলিয়ান্ট রিসার্চ। আমাদের এই জায়গাগুলো যতটা গভর্নমেন্ট করবে, কারণ গভর্নমেন্টের কিছু নিজস্ব লিমিটেশন আছে, তার চেয়েও যদি বিজিএমই এই কাজটা, কারণ অনেক বড়, আপনাদের $40 বিলিয়ন গত বছর আপনি এক্সপোর্ট করেছেন, আর ডিম এক্সপোর্ট আছে, সেই জায়গাগুলোকে সামনে রেখে আপনার তো এখন একটা বড় রিসার্চ ইউনিট থাকা উচিত ছিল, যারা এই সমস্ত বা কার সাথে আমরা এখন তাৎক্ষণিক এফটিএ করলে আমরা বেনিফিট পাবো, এই পলিসি ডিসিশনটা, ডিরেকশনটা আপনাদের তরফ থেকেও আসলে অনেক বেটার হতো। কিন্তু বিজিএমই যেটা হচ্ছে অনেকটাই রিঅ্যাক্টিভ। আর বিজিএমির অনেক ক্ষেত্রে বিজিএমই অনেক দেখা যায় যে পলিটিক্যাল কনসিডারেশনে স্ট্রং ডিসিশনও নিতে পারে না। আমরা যখন এই চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে চিটাং পোর্টকে এফিশিয়েন্ট করা ছাড়া লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং জব বাংলাদেশে আনা খুব টাফ। আপনি
একটা বড় ফ্যাক্টরি, বড় কোম্পানি বাংলাদেশে, ফক্সকনের মতো একটা বড় কোম্পানি যদি বাংলাদেশে এসে 2 লক্ষ জব তৈরি করতে চায়, সে ফার্স্ট থিং তাকে সে দেখবে যে বাংলাদেশের চিরাং পোর্টটা কতটা এফিশিয়েন্ট। কারণ চিরাং পোর্টকে আপনার এফিশিয়েন্ট করতে হলে আমার নিজস্ব কোম্পানি নেই, আমি এটা পারবো না, আমার সেই এক্সপার্টিসটা নাই, আমার বাইরে দিতে হবে। যেটা বে টার্মিনালের এক্সপিরিয়েন্স করলেন, ইয়ের বিষয়ে বললেন আগের বক্তারা, তো সেই সময় আমরা এক্সপেক্ট করছিলাম যে বিজেএমই স্ট্রংলি এটা সাপোর্ট দিবে, পুরো সাইলেন্ট, চুপচাপ। বেনিফিটটা তার হবে এক্সপোর্ট। আমরা যদি করি চিরাং পোর্টটাকে যদি এফিশিয়েন্ট করা হয়, বেনিফিট হবে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারার, এক্সপোর্ট হবে। তার একটা দিন এক্সপোর্টের থেকে যদি একটা দিন বাঁচানো যায়, এটা তার জন্য ম্যাসিভ ম্যাসিভ লাভ। ইভেন্চুয়ালি আমাদের ফ্রেটের কস্ট, শিপমেন্ট কস্ট কমে আসবে। আর যত বেশি চিরাং পোর্ট এফিশিয়েন্ট হবে, তত বেশি ম্যানুফ্যাকচারিং জব এখানে তৈরি হবে। এখানে এটার কোনো উল্টা কিছু নাই, একদম ধ্রুবলোকে। এটা চিফ অ্যাডভাইজার আমার মনে হয় কতবার বসেছেন, ফরেন যারা বায়ার তাদের সাথে, ব্র্যান্ডের সাথে বসেছেন, টপ বিজনেসম্যানদের সাথে বসেছেন, যারা গ্লোবালি বিশাল বিশাল ফ্যাক্টরি যারা গ্লোবালি তৈরি করেন, সবাই বলেছেন যে না, তোমার পোর্টটাকে এফিশিয়েন্ট করতে হবে। এবং দ্যাটস দ্য স্টোরি অফ পুরো থ্রু আউট ফার ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়ার স্টোরিটাই এটা। তারা তাদের পোর্টগুলোকে সুপার এফিশিয়েন্ট করেছে। আমি আমার বাংলাদেশের চিরাং পোর্টের এফিসিয়েন্সি ছাড়া একচু লাগাতে পারবো না, সম্ভব না। হাই এন্ড আপনি ম্যানুফ্যাকচারিং জব তৈরি করেন, আপনার এটা লাগবে। এই জিনিসগুলো তো যতটা না এই গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের লোকরা, এটা তো ইভেন এই আওয়াজটা তো তোলা উচিত ছিল হচ্ছে বিজনেসম্যানদের থেকে, ম্যানুফ্যাকচারারদের তরফ থেকে, ঠিক না? এটা তো বেনিফিটটা তো ডাইরেক্টলি তাদেরকে ইম্প্যাক্ট করে।